ওয়েলকাম টু অল অফ ইউ। আশা করি প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। তো আশা করি তোমাদের প্রিপারেশন খুব ভালোভাবে হচ্ছে। তো তোমরা বুঝতে পেরেছো যে আজকে তোমাদের জন্য একটা ইম্পর্ট্যান্ট ক্লাস নিয়ে এসেছি, যেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অর ফিক্সড প্রিপোজিশন। তো বেশি কথা না বলে শুরু করি। তার আগে আজকে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। এরকম বেশ কিছু ক্লাস আমি কিন্তু আপকামিং কয়েকদিনে তোমাদের পরীক্ষার আগে প্র্যাকটিস করাবো বা ইম্পর্ট্যান্ট ক্লাস তোমাদের দেবো। যারা নতুন আছো সাবস্ক্রাইব করে রাখো যেন নোটিফিকেশন পেয়ে যাও। আর ডেসক্রিপশন বক্সে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের একটা লিঙ্ক দেওয়া থাকছে, সেখানে ক্লিক করে ওখানে জয়েন করে যাও। কারণ যতগুলো ক্লাস করাবো তার প্রত্যেকটা পিডিএফ কিন্তু আমি ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রোভাইড করে দেবো, ফ্রি, একদম ফ্রিতে তোমরা পেয়ে যাবে হোয়াটসঅ্যাপ গ্রুপে। তো সুতরাং ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা যুক্ত হয়ে যাও, ঠিক আছে? তো দেখতেই পাচ্ছ যে এসএলএসটি ইংলিশের জন্য তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যেখান থেকে মাস্ট মিনিমাম 3 থেকে 4টে করে কোশ্চেন থাকে, বা দুটো থেকে তিনটে কোশ্চেন কিন্তু থাকবেই পজিশন মিনিমাম, ঠিক আছে? এবার একটা ইন্টারেস্টিং ওয়েতে তো নিউ মেথড ফলো করে তোমাদের আমি টোটাল জিনিসটা নিয়ে এসেছি। দেখো কিভাবে নিয়ে এসেছি, প্রত্যেকে দেখতে পাচ্ছ এখানে। এবার আমরা আজকের ক্লাসে কি কি শিখবো, কিভাবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন শিখবো, একদম মাস্টার ক্লাস, বেস্ট স্ট্র্যাটেজি। এরকম স্টাডি তোমরা কোথাও পাবে না। দেখো, প্রথমে ফিক্সড বা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন জিনিসটা একই, রিলায়েবল ফর এনি কম্পিটিটিভ এক্সাম, যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য ইম্পর্টেন্ট। এবং যারা অনলি সিরিয়াস অ্যাসপাইরেন্ট আছো তারা ক্লাসটা দেখবে, অনলি সিরিয়াস অ্যাসপাইরেন্ট যারা আছো তারা ক্লাস দেখবে, আদারওয়াইজ টাইম নষ্ট করে দরকার নেই, অন্যরা বেরিয়ে যাও, ঠিক আছে? ক্লাস দেখার দরকার নেই। এই ক্লাসটা পুরো সিরিয়াস স্টুডেন্টদের জন্য। কি কি শিখবো আমরা সেটা একবার দেখে দিন তোমাদের, তারপর আমি ক্লাসটা কন্টিনিউ করছি। প্রথমে আমরা শিখবো যে এমন কিছু মানে অ্যাকচুয়ালি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কখন হয় আর কখন হয় না, এই জিনিসটা শিখবো। যে ইনট্রানজিটিভ ভার্বের সঙ্গে কি প্রিপোজিশন ইউজ করব, নাকি ট্রানজিটিভ ভার্বের সঙ্গে প্রিপোজিশন ইউজ করব। এই লেভেলের একটা কোশ্চেন কিন্তু গত বছর ছিল মাদ্রাসা সার্ভিস কমিশনে, তার জন্য এগুলো তোমাদের শিখিয়ে দেবো। তারপর আমরা কি শিখবো, যে কোন কোন ভার্বের পরে কোনো প্রিপোজিশন বসবে না বা কোনগুলোর পরে বসবে, সেগুলোর একটা লিস্ট আছে, অসাধারণ। দেখো এখানে দেখতে পাচ্ছ এবং এক্সাম্পল সহ দেওয়া আছে, সেগুলো আমি এখনই পড়াবো, তোমাদের এক্সপ্লেন করে দেবো। দেখো তারপর আমরা কি শিখবো, দেখো তারপর হচ্ছে যে প্রিপোজিশনের মানে কোন কোন ভার্বের পরে বা অ্যাডজেক্টিভের পরে তোমার হচ্ছে ইনফিনিটিভ না হয়ে প্রিপোজিশন প্লাস ভার্বের আইএনজি যুক্ত বসবে, অর্থাৎ জেরান্ড ফর্ম বসবে, কেন বসবে সেগুলো কিন্তু আমি তোমাদের বলে দেবো। এখানে দারুণ লিস্ট দিয়ে দিয়েছি, দেখো এই লিস্টগুলো কিন্তু আমি তোমাদের এখন এক্সপ্লেন করে দিচ্ছি, তোমরা প্রত্যেকে স্ক্রিনশট নিয়ে তারপরে পড়বে, এক্সপ্লেনেশন আমি দিয়ে দেবো। এবার এখানে পুরো লিস্ট দেওয়া আছে কেন কোন ওয়ার্ডের পরে কি বসবে। কিন্তু আসল মজার জিনিসটা তো এবার আসবে ভাই, ওয়ার্ডস ফলোড অনলি বাই অফ, মানে যেই শব্দগুলোর পরে শুধুমাত্র অফ প্রিপোজিশন বসে। পিকে দে সরকার পড়েছো কিন্তু তোমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, মনে রাখতে পারছো না, এলোমেলো ভাবে ডিসঅর্ডার ওয়েতে, এইটা পার্ট পড়বে তোমার জলের মতো থাকবে, দুবার তিনবার একবার মুখস্থ করে দুবার তিনবার রিভাইজ করে দেবে, পরীক্ষাতে 100% তুমি নাম্বার পাবে। এইভাবে কিন্তু আজ পর্যন্ত কেউ তোমাদের বানিয়ে দেয়নি। এখানে আমি কি কি রেখেছি, পিকে দে সরকারের যত ওয়ার্ড আছে এই অফ দিয়ে, অনলি অফ দিয়ে, সেগুলোকে সব বাংলা মানে সহ আলফাবেটিক্যাল অর্ডারে, প্রথমে নাউন, তারপরে ভার্ব, তারপরে অ্যাডজেক্টিভ, এই যে সিকোয়েন্স অনুযায়ী দেখো এই ওয়ার্ডগুলো সবই নাউন, নাউনের পরে বসছে ওয়াফ, সব জায়গাতে ওয়াফ, কখন কখন ওয়াফ বসবে, তার মানে কি বোঝাবে। পিকে দে সরকার সহ কি কি করেছি, বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় অলরেডি এসেছে এমন ওয়ার্ডকেও আমি এখানে ইনক্লুড করে দিয়েছি। পিওয়াইকিউ, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, মানে আমাদের এসএসসি সহ সিজিএল, সিজিএসএল, ওয়েস্ট বেঙ্গলের পিএসসি পাবলিক সার্ভিস কমিশনের বিভিন্ন চাকরির পরীক্ষাতে যে কোশ্চেনগুলো করে সেগুলো বিভিন্ন পরীক্ষার কোশ্চেন আমি কিন্তু এখানে ইনক্লুড করে দিয়েছি। কোশ্চেন তো না, মানে ইনফরমেশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তাই তোমরা যারা ক্লাসটা দেখবে তারাই লাভবান হবে। তো আমরা এখানে কি কি দেখবো, প্রথমে নাউন, অফ দিয়ে ফলোড হবে, নাউনগুলো যেগুলোর পরে অফ বসবে সব একত্রিত করে দিয়েছি। এরপরে দেখো কি, এরপরে হচ্ছে ভার্ব, এমন কিছু ভার্ব আছে যার পরে অনলি অফ প্রিপোজিশন বসবে, তার মানেটা কি হবে সেটা আমরা দেখবো। এরপরে হচ্ছে অ্যাডজেক্টিভ, যার পরে অফ প্রিপোজিশন বসবে, ঠিক আছে? কেন বসে এগুলোর কারণও আছে, এই কারণগুলো কিন্তু আমি তোমাদের বলে দেবো। তাহলে এরপরে কি দেখবো, এবার অফ হয়ে গেল, অফের পরে হচ্ছে ফ্রম, মানে এমন কিছু নাউন আছে যেগুলোর পরে সবসময় ফ্রম বসবে, এই যে অ্যাবস্টেনশন ফ্রম, অ্যাবস্টিনেন্স ফ্রম, এগুলো মানে কি কোথায় বসবে, ভার্বের পরে কখন ফ্রম বসবে সব আমি এক্সপ্লেন করছি। এরপরে তোমাদের অ্যাডজেক্টিভস, অ্যাডজেক্টিভের পরে কখন ফ্রম বসবে, কেন বসবে, ঠিক আছে? এগুলো সব কারণগুলো তোমাদের জানতে হবে। এরপর হচ্ছে নাউন, এগুলো হচ্ছে কি উইথ, এবার ফ্রম হয়ে গেল, এবার উইথ প্রিপোজিশন, উইথের সঙ্গে কোনটার সঙ্গে, মানে কোন নাউনের পরে উইথ বসবে অলওয়েজ, তারপরে উইথ প্রত্যেকটা বাংলা মানে সহ কিন্তু ভালো করে লক্ষ্য রাখবে।
তারপরে কোন ভার্বের পরে উইথ বসবে, কিন্তু যেমন এগ্রির পরে উইথ হয়, এগ্রির সাথে অনো হয়, এগ্রির সাথে টু হয়, যেগুলো আলাদা আলাদা হবে সেগুলো আবার এরকম লাল কালি করে তোমাদের দিয়ে দিয়েছি। আবার কোপ উইথ ইম্পর্টেন্ট বলে কোপের সঙ্গে আপ করে উইথ হয় কেন সেটাও তোমাদের এখানে লিখে দেওয়া আছে, তার বাংলা মানে কি সব দেওয়া আছে। এগুলো কিন্তু অন্য কোনো বইয়ে তোমরা পাবে না। অ্যাডজেক্টিভের সাথে উইথ কখন বসবে, ভার্বের সাথে অ্যাডভার্বের সাথে উইথ কখন বসবে এটাও দিয়ে দিয়েছি। নাউনের সঙ্গে যখন এবার টু বসবে কখন, বুঝতে পেরেছো? ইউটিউবে কিন্তু আমি প্রথম এগুলো প্রকাশ করতে চলেছি, বুঝতে পেরেছো? তার মানে এই ম্যাটেরিয়ালগুলো কালেক্ট করে নিতে হবে এবং তারা সাবস্ক্রাইব করে রাখো, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে ইউটিউব চ্যানেল, এই হোয়াটসঅ্যাপ চ্যানেলে, সেখানে যুক্ত হয়ে যাও। এখানে অফ শুধু না, উইথ সবগুলো দেওয়া আছে, বুঝতে পেরেছো? তোমরা হয়তো আমি তোমাদের এখন শুধু অফ, ফ্রম, উইথ দেখালাম, টু, অ্যাট, ইন সব আছে, সব সব আমি দিয়ে দেবো। আর ঠিক আছে, এবার আমরা শুরু করি ক্লাস, যেখানে আমরা দেখছিলাম যে একদিক থেকে তোমার হচ্ছে নিয়ম পড়বো, তারপরে পরে আমরা সঙ্গে সঙ্গে পড়বো। প্রথম নিয়ম কি আছে ভালো করে মনোযোগ দিয়ে শোনো। আর যারা প্রিপোজিশন সম্পর্কে ভয় আছে 100% ভয় কিন্তু দূর হয়ে যাবে এই ক্লাসটা দেখলে, ঠিক আছে? এই ক্লাসটা অবশ্যই দেখো। ইফ এ নাউন আর প্রোনাউন কামস উইথ অ্যান ইন্ট্রানজিটিভ ভার্ব, মানে ইন্ট্রানজিটিভ ভার্বের পরে যদি কোনো নাউন বা প্রোনাউন থাকে, তাহলে ওই ইন্ট্রানজিটিভ ভার্ব এবং ওই নাউন বা প্রোনাউনের মধ্যে অবশ্যই তোমাকে প্রিপোজিশন লিখতে হবে। তার জন্য দেন এ প্রিপোজিশন মাস্ট, মাস্ট শব্দটাকে আমি হাইলাইট করব, মাস্ট কাম বিটুইন দ্য ভার্ব এন্ড দ্য নাউন এন্ড প্রোনাউন। মানে দেখো এক্সাম্পল এখানে হি ইজ গোয়িং টু পাটনা, আমি যদি টু না লিখি তাহলে ভুল হয়ে যাবে। এই গো শব্দটা ইন্ট্রানজিটিভ ভার্ব, মানে আমরা কোনো কিছুকে যাওয়াতে পারি না, আমরা নিজেরা যাচ্ছি, তার জন্য ওটা ইন্ট্রানজিটিভ ভার্ব, সেন্স অনুযায়ী হয়। তাহলে হি ইজ গোয়িং পাটনা হয় না, হি ইজ গোয়িং কোথায়, টু পাটনা, পাটনার দিকে ডিরেকশন বোঝানোর জন্য টু প্রিপোজিশন, তাহলে গোটা ইন্ট্রানজিটিভ ভার্ব, তার জন্য টু লাগবে এই নাউনের আগে, তাহলে অবশ্যই লাগবে, ঠিক আছে? এটা ঠিক আছে। আই ডিপেন্ড অন হিম, আমি তার উপর নির্ভর করি। এবার দেখো ডিপেন্ড অন, হিঞ্জ অন, এইসব ফিক্সড প্রিপোজিশনও আছে, এগুলো ফিক্সড প্রিপোজিশনও হয়। ডিপেন্ডটা কেন, এটা হচ্ছে একটা ভার্ব, ইন্ট্রানজিটিভ ভার্ব। কারণ আমি যদি লিখি অন বাদ দিই, আই ডিপেন্ড হিম, মানে আমি তাকে ডিপেন্ড করাই, এরকম মিনিং হয়ে গেল। এরকম না, আমি ডিপেন্ড করি তার উপর, তখন হচ্ছে ইন্ট্রানজিটিভ সেন্স। তার মানে এখানে এটা পজিটিভ ভার্ব না, পজিটিভ ভার্ব করলে আই লেট হিম ডিপেন্ড এরকম করি, তখন তাকে ডিপেন্ড করাই, তখন এরকম মিনিং হবে। কিন্তু এখানে হচ্ছে কি আই ডিপেন্ড অন হিম, এই প্রিপোজিশনটা তোমাকে লিখতে হবে এই প্রোনাউনের আগে, এই ভার্ব এবং প্রোনাউন, এটা ইন্ট্রানজিটিভ ভার্ব, তার মিডিলে প্রোনাউন বসলো। তার মানে ব্যাপারটা হচ্ছে কি ইন্ট্রানজিটিভ ভার্ব এবং ভার্বের পরে যদি কোনো নাউন বা প্রোনাউন থাকে, তার মিডিলে প্রিপোজিশন মাস্ট তোমাকে লিখতে হবে, মিনিং অনুযায়ী, যেরকম তুমি মিনিং দিতে চাইছো সেরকম মিনিং অনুযায়ী তোমাকে প্রিপোজিশন লিখতে হবে। এবার যেটা পরীক্ষায় আসবে সেটা হচ্ছে কখন প্রিপোজিশন বসবে না। কি দারুণ জিনিস না? তোমাদের এবার পড়েছিল রিকমেন্ডেড, রিকমেন্ডের পরে কোনো প্রিপোজিশন নেয়নি, এটা কোশ্চেন ছিল। তো রিকমেন্ডের পরে নিউ এডিশন, রিকমেন্ডেড দ্য নিউ এডিশন অফ দ্য বুক বলে এরকম একটা কোশ্চেন ছিল। তো ওইখানে রিকমেন্ডের পরে নো প্রিপোজিশন, কেন? কারণ রিকমেন্ড সেখানে ট্রানজিটিভ ভার্ব হিসেবে ইউজ হয়েছে, তো ট্রানজিটিভ ভার্ব হলে তারপরে কিন্তু কোনো প্রিপোজিশন বসবে না ভাই। কেন? ওই ভার্বের যে অ্যাকশন ফোর্সটা ডিরেক্টলি অবজেক্ট গ্রহণ করবে। আর যখন প্রিপোজিশন লিখছি তখন কি হচ্ছে জানো, এগুলো তোমাদের জানা নাই, কেউ বলে না। সেটা হচ্ছে যখন আমরা এখানে প্রিপোজিশন লিখছি তখন এই যে হিম অথবা এই প্রিপোজিশনের পরে যে নাউন অথবা প্রোনাউন, অ্যাকচুয়ালি এই নাউন প্রোনাউন গুলো ভার্বের অবজেক্ট না, তখন এই প্রিপোজিশনের অবজেক্ট হয়ে যায় এরা। তার জন্য এগুলোকে আমরা এগুলো এই তোমার হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্বের যে অবজেক্ট থাকে না অ্যাকচুয়ালি, ওই অবজেক্টগুলোকে আমরা ভুল বুঝি অনেকে, ওটাকে নিয়ে প্যাসিভ ভয়েস করার চেষ্টা করি, এটাও ভুল। তার মানে এখানে প্রিপোজিশনের অবজেক্ট হচ্ছে ও অ্যাকচুয়ালি ভার্বের অবজেক্ট নয়, বুঝতে পেরেছো? এর জন্য কিন্তু আমরা প্রিপোজিশনটাকে এখানে অবজেক্ট হিসেবে নেওয়ার জন্য আমরা ইনক্লুড করে দিই। কিন্তু ট্রানজিটিভ ভার্বে যেহেতু ডিরেক্টলি নাউন বা প্রোনাউন ভার্বের অ্যাকশনটাকে রিসিভ করবে, তার জন্য প্রভাবিত হবে, রিসিভ তো না প্রভাবিত হবে, ইনফ্লুয়েন্সড হবে, তার জন্য সেক্ষেত্রে আমরা অবজেক্ট হিসেবে ডিরেক্টলি নাউন বা প্রোনাউনকে লিখি। কোনো ইন বিটুইন দ্য ভার্ব এন্ড দ্য নাউন এন্ড প্রোনাউন উই ডু নট রাইট এনি প্রিপোজিশন অর প্লেস এনি প্রিপোজিশন। এরপর আমরা দেখবো এক্সাম্পল, এই নিয়মটা বুঝে গেছো, এবার এক্সাম্পল দেখে নাও। যেমন সি লাভস মি, এখানে লাভসটা দেখো হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, তা আমাকে ভালোবাসতে, সে ভালোবাসছে, ভালোবাসা আমার উপর হচ্ছে, তার মানে এটা ট্রানজিট করছে, ওর ভালোবাসার দ্বারা আমি এফেক্টেড হচ্ছি ডিরেক্ট। আই নো হিম, ট্রানজিটিভ ভার্ব, অবজেক্ট হচ্ছে হিম, ডিরেক্ট, কোনো নো প্রিপোজিশন। হি রিডস এ বুক, রিড ট্রানজিটিভ ভার্ব, আর বুক হচ্ছে অবজেক্ট, যেটা হচ্ছে তোমার ডিরেক্ট অবজেক্ট আমরা বলবো এই ক্ষেত্রে, ঠিক আছে? দ্য চাইল্ড ইজ ড্রিঙ্কিং মিল্ক, কি ড্রিঙ্ক করছে? মিল্ক। কোশ্চেন করবে হোয়াট দিয়ে, ভার্বকে যদি আমরা হোয়াট অথবা
হট অথবা হুম দিয়ে কোশ্চেন করি, উত্তর হিসেবে যেটা পাবো সেটা হচ্ছে অবজেক্ট। যদি দেখো ভার্বকে কোশ্চেন করছে এগুলো দিয়ে, আর এগুলোর দ্বারা প্রভাবিত হচ্ছে কোন একটা নাউন বা প্রোনাউন, তার মানে বুঝে নিতে হবে ওর ভার্বের পরবর্তী নাউন বা প্রোনাউনটা হচ্ছে অবজেক্ট, ডাইরেক্ট অবজেক্ট। এবং ডাইরেক্ট হতে পারে, ইনডাইরেক্ট হতে পারে, কিন্তু মানে ব্যাপারটা হচ্ছে ওগুলো অবজেক্ট, ভার্বের অবজেক্ট, তার মানে ওর মধ্যে কোনো প্রিপোজিশন বসবে না। দ্য পোয়েট ডেসক্রাইবস নেচার, পোয়েট ডেসক্রাইব করছে কি, নেচারকে, নাউন, ভার্বের পরে ডিরেক্টলি নাউন বসে গেল, নো প্রিপোজিশন। উই শুড ওবে, ওবে মানে মান্য করা, মান্য মানে মেনে চলা, কি মেনে চলা, আওয়ার এল্ডার্স, বড়দের, তার মানে এখানে নাউন হয়ে গেল, আর এখানে ভার্ব, নো প্রিপোজিশন ইন বিটুইন দ্য নাউন অ্যান্ড ভার্ব। এবার শিখবো আমরা যেটা, সেটা হচ্ছে এইটা, অসাধারণ জিনিস। তোমরা শুধু একবার পড়ো আর নিজে নিজে ভাবো যে সত্যি অসাধারণ কি না, একটু ভেবে দেখো, তাহলে উত্তর তোমার কাছে আছে। সাম ইংলিশ ভার্বস অফেন ইনকারেক্টলি ফলোড বাই এ প্রিপোজিশন, কিছু কিছু ইংলিশ ভার্ব আছে যার পরে ভুল করে আমরা প্রিপোজিশন বসিয়ে দিই, কিন্তু বাস্তবে কি জানো, ওর পরে কোনো প্রিপোজিশনই বসবে না, কারণ ওই ভার্বগুলো হচ্ছে আসলে কি, ওইগুলো হচ্ছে আসলে ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্বের সাথে কোনো প্রিপোজিশন কিন্তু বসবে না। তার জন্য আমরা জেনে নেব কি কি ভার্ব আছে। এখানে আমি তো মাত্র কয়েকটা লিখেছি, কিন্তু এখানে পরে লিস্ট দেওয়া আছে এবং তারপরে উত্তর, সেন্টেন্সের এক্সাম্পল দেওয়া আছে। এইভাবে সেন্টেন্সের এক্সাম্পল তোমাদের প্র্যাকটিস করতে হবে। দেখো, এন্টার শব্দটার পরে সাধারণত তোমরা ভুল করে ইনটু প্রিপোজিশন দিয়ে দাও, অ্যাকচুয়ালি ইনটু প্রিপোজিশন বসবে না, কিন্তু হ্যাঁ বসবে, এখানে শিখতে হবে, এটাকে শেখায় না কখন বসবে আর কখন বসবে না, এটা আমি বলে দিচ্ছি। এখানে ইনটু দিয়ে আছে, হ্যাঁ আমি তোমাদের দেখছি যে এন্টার দিয়ে আছে বলার সময়। আর ম্যারি, ডিসকাস, তোমরা ডিসকাসের পরে অ্যাবাউট প্রিপোজিশন, অনেক স্কুলের টিচার, প্রফেসররা, এমনকি কলেজের লেকচার দেওয়ার সময় বলে যে ডিসকাস অ্যাবাউট দ্য ম্যাটার। আরে ভাই ওরকম হয় না, ডিসকাস দ্য ম্যাটার ডিরেক্টলি, ডিসকাসটা ডাইরেক্ট, সরি হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। প্রফেসরদেরকে বলতে শুনি এটা ভুল বলে আর কি, ঠিক আছে, কিন্তু কি করব, যেভাবে শিখে এসেছে ওনারা গ্রামার নিয়ে রিসার্চ করেন না। তো ম্যারি, ম্যারির পরে অনেকে টু উইথ এটা নিয়ে গন্ডগোল হয়। অ্যাকচুয়ালি ম্যারি যখন ভার্ব হিসেবে বসবে, ডিরেক্টলি নো প্রিপোজিশন আফটার ম্যারি, ডিরেক্টলি অবজেক্ট নেবে। কিন্তু প্যাসিভ নাকি অ্যাক্টিভ, এখানে একটা ব্যাপার আছে। ম্যারির সঙ্গে অ্যাক্টিভ ভয়েসে কোনো প্রিপোজিশন বসবে না, প্যাসিভ ভয়েসে কিন্তু উইথ প্রিপোজিশনটা বসে, মানে টু প্রিপোজিশনটা বসে। দেখো ল্যাক, ল্যাকের পরে নো প্রিপোজিশন, রিজেম্বল, স্টার মার্ক দিয়ে রাখো, পরীক্ষায় বহুবার এসছে। এন্ড অ্যাপ্রোচ, অ্যাপ্রোচ মানে কোনো জায়গাতে পৌঁছে যায়, এটারও মানে এরপরে কিন্তু কোনো প্রিপোজিশন বসবে না। এছাড়া আরো ওয়ার্ড আছে, যেমন পরপর আমরা দেখবো, উই এন্টার্ড দ্য রুম, এটা ঠিক হবে নাকি উই এন্টার্ড ইনটু দ্য রুম, কোনটা ঠিক হবে? তোমার এরর কারেকশনও কোশ্চেন আছে, কিংবা ধরে নাও এখানে এন্টার্ড এর পরে এখানে ব্ল্যাঙ্কস দিয়ে দিল, তোমাকে ওখানে কি করবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়ে দিবে। তখন এবারে এই ইনটুর জায়গাতে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়ে দিল, যে তোমার অপশনে দেওয়া থাকলো ইনটু, ইন, টু, আর একটা হলো নো প্রিপোজিশন, তাহলে এখানে উত্তর হয়ে যাবে কি, নো প্রিপোজিশন, এখানে কোনো প্রিপোজিশনই বসবে না। বুঝতে পেরেছো? তাহলে এইভাবে কিন্তু তোমাকে শিখতে হবে। যেমন রিকমেন্ডেড এর এখানে ছিল রিকমেন্ডেড পরে নো প্রিপোজিশন, তাহলে উই এন্টার্ড দ্য রুম, আমরা রুমে প্রবেশ করলাম। এবার কখন, এখানে রুমটা যেহেতু দেখো, রুম হচ্ছে একটা ফিজিক্যাল এন্টিটি যার একটা স্ট্রাকচার আছে, অর্থাৎ যেটা হচ্ছে কংক্রিট, যার স্ট্রাকচার আছে। যখন এন্টার শব্দটার পরে কোনো কংক্রিট স্ট্রাকচারাল নাউন থাকবে, তার ভিতরে, বাইরে থেকে ভিতরে বোঝালে আমরা এন্টার করব, তখন কিন্তু এই এন্টার মানে, এন্টারের পরে ইনটু বসবে না। এই এন্টার শব্দটার মানে হচ্ছে, এন্টার শব্দটার মানে হচ্ছে গো ইনটু, গো ইনটু ইকুয়াল টু এন্টার, মানে এন্টারের ভিতরে ইনটু শব্দটা লুকিয়ে আছে। আমি যদি বলি উই ওয়েন্ট ইনটু দ্য রুম, তাহলে ঠিক আছে, গোয়ের পরে ইনটু বসবে, ওয়েন্ট গোয়ের পাস্ট ফর্ম, ইনটু বসবে। কিন্তু যদি এন্টার শব্দটা বসি তাহলে ইনটু বসবে না, যখন আমরা এরকম ফিজিক্যাল কংক্রিট কোনো জিনিসের ভিতরে প্রবেশ করবে বাইরে থেকে। কিন্তু যদি এখানে রুমের পরিবর্তে যদি আমি লিখতাম কমিটি, সিও ডাবল এম আই ডাবল টি ডাবল ই, কমিটিতে এন্টার করেছিলাম, কোন একটা কমিটি, কমিটির কিন্তু কোনো স্ট্রাকচার থাকে না, অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট, তাহলে আমরা এখানে উই এন্টার্ড ইনটু দ্য কমিটি, এখানে কিন্তু ইনটু লাগবে। কেন? কারণ ওইটাকে আমরা ফিজিক্যালি আমরা দেখতে পাই না কমিটিটাকে। তার মানে কি বুঝলাম, কোনো ওপিনিয়ন বা কোনো অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট বোঝালে তার সঙ্গে ইনটু বসবে এন্টারের পরে, ঠিক আছে। আবার যদি এরকম কংক্রিট কোনো নাম বোঝায় তাহলে তার সঙ্গে এন্টার ইনটু হবে না, ডিরেক্টলি এন্টার বসবে। তার মানে এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে এন্টার ইনটু দ্য নাউন। কনসেপ্ট শিখতে পাচ্ছ, এরকম ভাবে শিখতে হবে, বুঝতে হবে, যেগুলো বলছি লিখে নিতে হবে। লেটস ডিসকাস দ্য ম্যাটার নাকি লেটস ডিসকাস অ্যাবাউট দ্য ম্যাটার, অ্যাবাউট হবে কি, হবে না, এখানে ডাইরেক্ট ডিসকাস দ্য ম্যাটার হবে, পরীক্ষাতে খুব আসে, লিখে রাখো। এবার হচ্ছে এন্টার দিয়ে অলরেডি বলে দিলাম, দে এন্টার দ্য বিল্ডিং, বিল্ডিং বলেছে, তার মানে এন্টার ঠিক আছে, দে এন্টার ইনটু দ্য বিল্ডিং, ইনটু হবে না, ঠিক আছে। এবার আমরা নেক্সট যে ওয়ার্ডগুলো আছে
ঝটপট করে দেখবো, তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে কিংবা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে দেবে, পিডিএফ পরে তোমরা পেয়ে যাবে। দেখো এন্টার, এরপর হচ্ছে ম্যারি, সি ম্যারিড হিম। ম্যারিড হচ্ছে তোমার হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, ডাইরেক্ট অবজেক্ট নিয়ে নেবে, ম্যারিড হিম, তাকে বিয়ে করেছিল। এবার অনেকে মনে করে সি ম্যারিড উইথ হিম, উইথ দিয়ে দেয় অথবা টু দিয়ে দেয়, মানে মেয়ে মেয়ে যখন বিয়ে করছে উইথ, ছেলে যখন বিয়ে করছে তখন টু, এরকম বলে অনেকে, একদম বাজে যুক্তি আর কি। ঠিক আছে, এখন অবজেক্টিফিকেশন চলবে না মেয়ে বা ছেলেকে কোনো, ঠিক আছে, একটু ম্যাচিউরিটি দেখাতে হবে। সি ম্যারিড হিম, তাকে বিয়ে করেছিল। আবার ম্যারিড টু, তখন কিন্তু ডিরেক্ট যখন এটা ট্রানজিটিভ ভার্ব হচ্ছে টু বসবে না, কিন্তু সি ইজ ম্যারিড টু হিম, হি ইজ ম্যারিড উইথ হিম। যখন আমরা এটাকে প্যাসিভ ভয়েস করব, এই ম্যারিডের সঙ্গে বিভার্ব এখানে থাকবে, তখন কিন্তু তার সঙ্গে টু প্রিপোজিশন বা উইথ প্রিপোজিশন আমরা নিয়ে থাকি। দেখো ল্যাক, কি বলছে, হি ল্যাক্স এক্সপেরিয়েন্স, তার কিন্তু অভাব আছে, এক্সপেরিয়েন্সের অভাব আছে। যখন হি ল্যাক্স, কি অভাব আছে, ল্যাকটা ট্রানজিটিভ ভার্ব হয়ে যাচ্ছে, এক্সপেরিয়েন্সটা নাউন, তখন ডিরেক্টলি নো প্রিপোজিশন। ল্যাক্স অফ এক্সপেরিয়েন্স, ল্যাকের পরে অফ প্রিপোজিশন দেয়। দেখো ল্যাক কখন হয়, এটা যখন নাউন হবে, ল্যাক যখন নাউন হবে তখন অফ প্রিপোজিশন হবে, কিন্তু ল্যাক যখন ভার্ব হবে না, ভার্ব হিসেবে, তখন কিন্তু কোনো কি বসবে না, প্রিপোজিশন বসবে না। এই জিনিসটা বুঝতে হবে। তার মানে এখানে ভার্ব হিসেবে বসছি, তার জন্য এখানে অফ হবে না, ল্যাক্স অফ এক্সপেরিয়েন্স, ল্যাক্স এক্সপেরিয়েন্স হবে ডিরেক্টলি। এরপরে দেখো রিজেম্বল, রিজেম্বল মানে সদৃশ্য হওয়া, রিজেম্বলস মানে টেক আফটার, ফেজাল ভার্ব আছে তোমরা জানো। তাহলে রিজেম্বল, এরকম অনেকে কি করে, তোমরা কেন রিজেম্বলস টু অথবা রিজেম্বলস উইথ করো, রিজেম্বলের টু লিখো অথবা উইথ। হ্যাঁ, তো দ্য সান রিজেম্বলস উইথ হিজ ফাদার, বা দ্য ডটার রিজেম্বলস উইথ হিজ মাদার, উইথ হার মাদার, এরকম বলে। তো রিজেম্বলের পরে উইথ বা টু কিছুই বসবে না, ওটা ট্রানজিটিভ ভার্ব। তার মানে দ্য চাইল্ড রিজেম্বলস হিজ ফাদার, শিশুটা তার বাবার মতো দেখতে বা তার পক্ষে বাবার সাদৃশ্যতম, ঠিক আছে, সাদৃশ্যমূলক। রিজেম্বলস উইথ বা টু কিছুই বসবে না, এটা মনে রাখতে হবে। এরপরে আর কি কি ভার্ব আছে, এরকম ভাবে অনেকগুলো আছে, যেমন অ্যাপ্রোচ, অ্যাপ্রোচের পরে ডিরেক্টলি তোমার অবজেক্ট নেবে স্টেশন, এখানে কোনো প্রিপোজিশন বসবে না, যদি এখানে টু বা যে কোনো প্রিপোজিশন বসুক ভুল হয়ে যাবে। যখন অ্যাপ্রোচটা ভার্ব হিসেবে বসবে খেয়াল রাখতে হবে। রিচ যখন ভার্ব হিসেবে বসছে, দে রিচ দ্য সামিট, একদম চূড়াতে পৌঁছেছিল, দে রিচ টু দ্য সামিট হবে না, টু বসবে না। দে রিচ অ্যাট দ্য সামিট, তাও হবে না, দে রিচ দ্য সামিট, সামিটে পৌঁছেছিল, হয়ে গেল। জেনিথ, সামিট যেটাকে আমরা বলি। পিক, অ্যাটেন্ড, অ্যাটেন্ড মানে উপস্থিত হওয়া, সি উইল অ্যাটেন্ড দ্য মিটিং, সে মিটিং এ উপস্থিত থাকবে, অ্যাটেন্ড ভার্ব, ভার্বের পরে ডিরেক্টলি অবজেক্ট। অ্যাটেন্ড টু দ্য মিটিং, অ্যাটেন্ডের পরে টু বসবে না, ঠিক আছে, যেটা তোমাদের পড়াচ্ছি। এবার দেখো কন্ট্যাক্ট, প্লিজ কন্ট্যাক্ট মি, তোমরা বলো প্লিজ কন্ট্যাক্ট উইথ মি, টু বা উইথ কোনোটাই বসবে না, দুটোই ভুল। আমি এখানে লিখে রেখেছি কিন্তু ভুল। এবার কেউ যদি এই ম্যাটেরিয়ালটা পড়ে, আমি তো এখানে ক্রস করে রাখিনি স্টাডি ম্যাটেরিয়ালে, পিডিএফ এ, তাহলে সে কত বড় ভুল করবে, ও বুঝতেই পারবে না যে কোনটাতে কি বলা হয়েছে। এই ক্লাস না দেখে যে পিডিএফ শুধু নেবে, সে কিন্তু মহা মুশকিলে পড়বে, 100% ভুল উত্তর শিখবে, ভুল জিনিস শিখবে। ঠিক আছে, ওর জন্য ক্লাস দেখতে হবে, ক্লাস দেখে রিলিভেন্ট ম্যাটেরিয়াল তোমাকে ইয়ে করতে হবে, ইউজ করতে হবে। দেখো এবার অ্যাওয়েট, খুব দারুণ শব্দ। এই অ্যাওয়েট শব্দটা একটা ট্রানজিটিভ ভার্ব, এটার ইকুয়াল টু ওয়েট ফর। ওয়েট শব্দটা ভার্ব, যার সঙ্গে সবসময় প্রিপোজিশন ফর বসে, ওয়েট ফর সামথিং, পরীক্ষায় খুব এসছে। আর অ্যাওয়েট যখন বসবে তার সঙ্গে নো প্রিপোজিশন, আই অ্যাওয়েট ইউর রেসপন্স, তোমার রেসপন্স ছাড়ার আমি অপেক্ষা করি। অ্যাওয়েটের পরে কোনো প্রিপোজিশন বসবে না, আর অ্যাওয়েটের পরে ফর বসলে ভুল হয়ে যাবে। কিন্তু কি বললাম, অ্যাওয়েট ইকুয়াল টু ওয়েট ফর, ওয়েট বললে তারপরে কিন্তু ফর প্রিপোজিশন বসবে, ঠিক আছে। এমফ্যাসাইজ, এমফ্যাসাইজ মানে জোর দেওয়া, তাহলে হি এমফ্যাসাইজ দ্য ইম্পর্টেন্স, এমফ্যাসাইজ পাস্ট টেন্সে আছে ভার্ব, এরপরে কিন্তু নাউন ডাইরেক্টলি বসেছে, নো প্রিপোজিশন ইন বিটুইন দ্য ভার্ব এন্ড দ্য অবজেক্ট। এমফ্যাসাইজড অন বললে ভুল হবে, অনেকে অন প্রিপোজিশন লিখে, এটা ভুল। দেখো ইনভেস্টিগেট, ইনভেস্টিগেট মানে তদন্ত করা, দ্য পুলিশ ইনভেস্টিগেটেড দ্য ক্রাইম, সে ক্রাইমটা ইনভেস্টিগেট করেছিল, এবার ইনভেস্টিগেটেড ইনটু করে দেয়। আরে ভাই, ইনভেস্টিগেট মানে তো লুক ইনটু, লুক ইনটু মানে হচ্ছে ইনভেস্টিগেট করা। তো এখানে লুক ইনটু ফ্রেজাল ভার্ব বললে ইনভেস্টিগেট হবে, ইনভেস্টিগেটের সঙ্গে আর ইনটু বলার প্রয়োজন নেই। অপোজ, অনেকে কি করে অপোজের পরে টু প্রিপোজিশন বসে, এটা ভুল হয়ে যাবে, অ্যাকচুয়ালি অপোজ দ্য প্ল্যান ডিরেক্টলি। একই রকম ভাবে কম্প্রাইজ, এখানে ইম্পর্টেন্ট, কম্প্রাইজের সঙ্গে হচ্ছে কনসিস্ট অফ হয়, কনসিস্ট অফ মানে নিয়ে গঠিত, আর কম্প্রাইজ মানে নিয়ে গঠিত, এরকম মিনিং চেঞ্জ করে অনেকে, দিয়ে ভুল করে দেয়। কম্প্রাইজ মানেই হচ্ছে কনসিস্ট অফ, ঠিক যেমন অ্যাওয়েট মানে হচ্ছে ওয়েট ফর, কম্প্রাইজ মানে হচ্ছে কনসিস্ট অফ। যখন কনসিস্ট ওয়ার্ডটাকে ভার্ব হিসেবে ইউজ করব, তারপরে অফ প্রিপোজিশন ইউজ করব, কারণ কনসিস্ট ওয়ার্ডটা ইনট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে। আর
তোমার হচ্ছে কম্প্রাইজ, এটা ট্রানজিটিভ ভার্ব, তার জন্য এরপরে কোনো প্রিপোজিশন বসবে না। কম্প্রাইজেস 5 মেম্বার্স, 5 জন মেম্বার নিয়ে টিমটা গঠিত। আর আমি যদি বলি কম্প্রাইজেস অফ, তাহলে ভুল হয়ে গেল। আর আমি যদি বলি দ্য টিম কনসিস্টস অফ 5 মেম্বার্স, তাহলে ঠিক আছে, তখন অফ লিখলে ঠিক হবে। এরপরে সিক, এরপরে আমি আর সবগুলো বলছি না, দেখে নাও, এবার ঝটপট বলে দিচ্ছি। এই সিক, অর্ডার, অ্যাটাক, রিচ, অ্যান্সার, এক্সপ্লেন, রিকোয়েস্ট, সিক, আবার সিকটা ডবল রিপিট হয়ে গেছে। তাহলে এগুলো প্রথম যে এক্সাম্পল গুলো আছে এগুলো ঠিক আছে, সেকেন্ড যে এক্সাম্পল গুলো আছে ওগুলো সবই ভুল। ফর হবে না, ফর হবে না, অন হবে না, রিচ টু দা হবে না, টু হবে না, হ্যাঁ, এক্সপ্লেন মি দা প্রবলেম, আচ্ছা এক্সপ্লেন দা প্রবলেম টু মি, এখানে টু হবে না, ঠিক আছে, এক্সপ্লেন মি দা প্রবলেম, এক্সপ্লেন করো, অথবা এক্সপ্লেন অ্যাবাউট দ্য প্রবলেম, এখানে অ্যাবাউটও হবে না, ঠিক আছে। এবার রিকোয়েস্ট, আই রিকোয়েস্টেড এ ফ্রি কপি, এটা ঠিক আছে, আই রিকোয়েস্টেড ফর এ ফ্রি কপি হবে না, ঠিক আছে। সিক হেল্প, মানে হেল্প দরকার, সিক ফর হেল্প হবে না। তার মানে এগুলো তোমাকে আমি অনেকগুলো এক্সাম্পল দিয়েছি, এগুলো তোমাকে পড়ে নিতে হবে পরীক্ষার আগে ভালো করে। এবার দেখো মজার বিষয় কি বলছে, যে কিছু কিছু ভার্ব আছে অথবা অ্যাডজেক্টিভ যেগুলোর পরে ফিক্সড প্রিপোজিশন বসবে, যেগুলোর পরে মানে কিছু কিছু ভার্ব অথবা অ্যাডজেক্টিভ যেগুলোর পরে প্রিপোজিশন বসবে, আবার দেখা যায় এই প্রিপোজিশন বসলো তারপরে আবার দেখা যাচ্ছে এখানেও একটা ভার্ব আসছে, এই ক্ষেত্রে কি হবে, এই ভার্বটার সবসময় আইএনজি যুক্ত হবে, অর্থাৎ আইএনজি যুক্ত ভার্ব মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি জানো, এই জেরান্ড রূপ নেবে। কেন? কারণ ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে যে বসবে সে প্রিপোজিশনের অবজেক্ট হয়ে যায়, আর অবজেক্ট হবে যে সে নাউন বা প্রোনাউনের মতো কাজ করবে। আর আমরা জানি জেরান্ড নাউনের মতো কাজ করে, তাই না, জেরান্ড নাউনের মতো কাজ করে, তার জন্য এখানে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত বসবে। যদি সেক্ষেত্রে ইনফিনিটিভ টু ইউজ করা হয়, টু প্লাস ভার্বের বেস ফর্ম, তাহলে সেটা ভুল হয়ে যায়। কেন ভুল হয় দেখো, কারণ প্রিপোজিশন ধরে নাও অন, উইথ বা কিছু একটা থাকলো, তারপরে আবার টু প্লাস ভার্বের বেস ফর্ম ইউজ করছে, তার মানে একটা প্রিপোজিশন তারপরে আবার প্রিপোজিশন রিপিট হয়ে যাচ্ছে, এগুলোর ক্ষেত্রে কিন্তু ওই রকম ভাবে ইনফিনিটিভ ভার্ব ইউজ করা যায় না। আর ইনফিনিটিভ অর্থাৎ টু প্লাস ভার্ব কিন্তু সবসময় তো নাউনের মতো কাজ করে না, তার জন্য এগুলোকে আমরা ইউজ করি না। তার জন্য কি করব, সবসময় জেরান্ড ফর্ম হিসেবে ইউজ করব। বুঝতে পেরেছো? লজিক্যালি জিনিসগুলো মনে রাখতে হবে। এবার কোন কোন ভার্বের সঙ্গে মনে রাখবো জিনিসগুলো, সেগুলো দেখো। এখানে বলছে হি প্রিভেন্টেড মি ফ্রম, দেখো প্রিভেন্ট শব্দটার পরে ফ্রম প্রিপোজিশন বসে না ভার্ব হিসেবে যখন হচ্ছে, কি থেকে, ফ্রম। এবার অনেকে টু ডু লিখবে, আর টু ডু লিখলে ভুল হয়ে যাবে। হি প্রিভেন্টেড মি টু ডু ইট, এটা করতে আমাকে বাধা দিয়েছিল, এমন না, ফ্রম ডুইং ইট, এটা করা থেকে। তাহলে ডুইংটা হচ্ছে নাউন বা জেরান্ড ফর্ম হয়ে গেল, তাহলে প্রিভেন্টেড মি ফ্রম ডুইং। আই থিঙ্ক অফ, থিঙ্কের পরে অফ প্রিপোজিশন বসে, থিঙ্ক অফ ডুইং গোয়িং, আই থিঙ্ক অফ টু গো হবে না, অফ আছে আবার তারপর আবার টু তারপর আবার গো, দুটো প্রিপোজিশন পাশাপাশি এরকম হবে না, কি হবে, আই থিঙ্ক অফ গোয়িং অ্যাব্রড। তাহলে থিঙ্ক অফ এর পরে গোয়িং, এখানে যদি ভার্ব থাকে তাহলে ভার্বের জেরান্ড ফর্ম বসবে। হি সাকসিডেড ইন পাসিং, সাকসিডেড এর পরে ইন প্রিপোজিশন বসে, কিসে, ইন পাসিং মানে পাস করা, সফল হওয়ার ক্ষেত্রে, এটা আইএনজি যুক্ত পড়েছে। বুঝতে পেরেছো? ডিজাইরাস অফ গোয়িং, হোপফুল অফ পাসিং। এবার এগুলো দেখো কোন ভার্বের পরে কোন ওয়ার্ডের পরে মানে ভার্ব বা অ্যাডজেক্টিভের পরে ফিক্সড প্রিপোজিশন বসছে, এটাও তোমার মুখস্থ হয়ে যাচ্ছে। আবার এট দ্য সেম টাইম এরপরে ভার্বের কোন রূপ বসবে এটাও তোমার জানা হয়ে গেল। এবার এখানে এরকম ভাবে ডিসকোয়ালিফাইড ফ্রম কম্পিটিং, টায়ার্ড অফ ওয়ার্কিং, অ্যাসিস্টেড ইন ডুইং, রাইট ইন হোল্ডিং, ফেয়ারফুল অফ গোয়িং। তাহলে বুঝতে পারছো, এরকম তো কয়েকটা আমি সেন্টেন্স লিখেছি, কিন্তু এরকম বেশ কিছু ওয়ার্ড আছে যেইগুলোর পরে একই রকম এই ভার্বগুলো এই ভার্ব অ্যাডজেক্টিভের পরে এরকম প্রিপোজিশন বসবে, আর তারপরে যে ভার্বটা আসবে ভার্ব প্লাস আইএনজি রূপ বসবে, সবগুলোর ক্ষেত্রে একই বসবে, ঠিক আছে। এগুলো সবগুলোর ক্ষেত্রে জেরান্ড বসবে, ঠিক আছে। একদম ঝেড়ে মুখস্থ করতে হবে। আর এটা হচ্ছে এম এর পরে অ্যাট বসে, অ্যাডিক্টেড এর পরে টু বসে, অ্যাবস্টেন ফ্রম মানে কোনো কিছু থেকে বিরক্ত থাকা, অ্যাসিস্ট ইন কাউকে হেল্প করা, কোনো কিছুতে অ্যাভার্স টু মানে কোনো বিপরীত হওয়া, বেন্ট আপন কোনো কিছুর উপর ঝুঁকে যাওয়া, কনফিডেন্ট অফ কোনো কিছুতে তোমার কনফিডেন্স মানে আত্মবিশ্বাস থাকা, ডিজাইরাস অফ ইচ্ছা প্রকাশ করা, ডিসকোয়ালিফাইড ফ্রম কোনো কিছু থেকে তোমার ডিসকোয়ালিফাই করা। এই যে মিনিং এর সঙ্গে রিলেট করে ফিক্সড প্রিপোজিশন মনে রাখতে হবে, ওটা আমি এবার পড়াচ্ছি, চলে এসো। এটা তোমরা একটু মুখস্থ করে নেবে, ঠিক আছে। চলো, মুখস্থ বলতে বুঝে বুঝে পড়বে, এই জিনিসগুলো রিপিট হচ্ছে পরে আবার ফিক্সড প্রিপোজিশন পড়ানোর সময়। এবার আমরা যেটা ফিক্সড প্রিপোজিশন পড়বো সেটার নাম হচ্ছে অফ প্রিপোজিশন। কিভাবে লিখেছি দেখো, এই অফ প্রিপোজিশন পিকেদের সরকারের যতগুলো প্রিপোজিশন আছে ফিক্সড প্রিপোজিশন, ওখানে এক্সাম্পল সহ আছে। এটা তোমার হেল্প করবে কোথায়,
পড়া থাকলে পরীক্ষার আগে চটপট করে রিভাইজ করে একদম মানে প্যাকেট প্যাকেট করে মাথায় থাকবে, দেখা মাত্র দুবার তিনবার রিভাইজ করা থাকলে ইজিলি তোমার পরীক্ষাতে তোমার ইনটুইশন কাজ করবে, সঠিক অ্যান্সার তুমি চুজ করে দিতে পারবে। দেখো যে সমস্ত নাউনের পরে অফ প্রিপোজিশন বসে, এরপরে দেখাবো ভার্বের পরে অফ প্রিপোজিশন, তারপরে অ্যাডজেক্টিভ, নাউন অ্যাডজেক্টিভ ভার্ব, এগুলোর পরে সাধারণত ফিক্সড প্রিপোজিশন বেশিরভাগই বসে মেনলি। তার জন্য তিনটে ক্যাটাগরিতে আমি ভাগ করেছি, ঠিক আছে? এমনি বোকার মতো করে দিইনি। তোমরা পড়বে, যারা পণ্ডিত তারা পড়বে ভালোভাবে বুঝে বুঝে, যারা চালাক তারা ক্লাসটা দেখবে, যারা চালাক নয় তারা ক্লাসটা মিস করবে। দেখো এবং বিভিন্ন পিওয়াইকিউ প্রিভিয়াস ইয়ার কোশ্চেনও কিন্তু ইনক্লুড করা আছে। এবার দেখো অ্যাভোরেন্স অফ, ঘৃণা, কোনো কিছুরই ঘৃণা। এবার অফ প্রিপোজিশনটা কখন ইউজ করি? অফ শব্দটা দিয়ে মেনলি দুটো কোন এর এর বোঝাবে, কোনো কিছুর সম্পর্ক বোঝাবে, সম্পর্ক বোঝাতে, কোনো কিছুর সম্পর্ক বোঝাতে, রিলেশন বোঝাবে। এবং অফ প্রিপোজিশনটা আরেকটা জিনিস বোঝায়, সেটা হচ্ছে পজিশন, কোনো কিছুর অধিকার বোঝাতে। পজিশন মানে কোনো কিছুর অধিকার বোঝাতে ইউজ করা হয়। মেনলি সম্পর্ক, রিলেশন অথবা পজিশন বোঝাতে ইউজ করে। পজিশন মানে অবস্থান না, অধিকার, অধিকার মানে কারোর অধীনে, ওনারশিপ বোঝায়। তো দেখো অ্যাভোরেন্স অফ, ঘৃণা, অ্যাভোরেন্স অফ সামথিং, কোনো কিছুর প্রতি ঘৃণা, তাহলে অ্যাভোরেন্স অফ হয়ে যাবে। অ্যাবান্ডেন্স অফ, অ্যাবান্ডেন্স যখন নাউন হিসেবে বসে অ্যাবান্ডেন্স, তাহলে অ্যাবান্ডেন্সের পরে অফ প্রিপোজিশন, যখন কোনো কিছুরিতে প্রাচুর্য পরিপূর্ণ থাকবে অফ। অ্যাডমিরেশন অফ, প্রশংসা, কোনো কিছুরির প্রতি প্রশংসা। অ্যাপ্রিহেনশন অফ, আশঙ্কা, আশঙ্কা, তাহলে অ্যাপ্রিহেনশনের মানে কি? আশঙ্কা হয়ে গেল। অ্যাপ্রিহেনশন অফ সামথিং, এই যে অফ এখানে নাউন বলেছি, তার মানে তুমি এগুলোর পরে সামথিং কোনো না কোনো একটা নাউন বসিয়ে দেবে। আরেকটা কি বলেছি, এই অফ প্রিপোজিশনের পরে বা এই যে প্রিপোজিশনগুলোর পরে যখন কোনো ওয়ার্ড থাকবে সে ওয়ার্ডটা নিশ্চয়ই নাউন হবে, অবজেক্ট হিসেবে বসবে। নাউন ফ্রেজ হতে পারে, নাউন তোমার হচ্ছে ডিরেক্টলি নাউন ওয়ার্ড হতে পারে, প্রিপোজিশন হতে পারে, সরি প্রোনাউন হতে পারে, নাউন ইকুইভ্যালেন্ট হবে এক কথায়, ফ্রেজ বা ক্লজ যাই হোক না কেন, ঠিক আছে? অ্যাপ্রুভ্যাল অফ মানে হচ্ছে অনুমোদন করা। অ্যাসিউরেন্স অফ মানে আশ্বাস দেওয়া, আশ্বাস বা নিশ্চয়তা করা। কজ অফ মানে কারণ করা। এবার কজ শব্দটা ভার্বও হতে পারে, ভার্ব নাউন হিসেবে যখন ইউজ করবো তখন অফ ইউজ করবো। কন্টেম্পোরারি অফ হয়, কন্টেম্পোরারি অফ সামন, ঠিক আছে এরকম। এরপর দেখো এখানে ফেয়ার অফ, তাহলে ফেয়ার, ফেয়ার শব্দটা তখন ভয় হিসেবে ইউজ করবো নাউন, তখন ফেয়ার অফ। আর ফেয়ার ফর মানে যখন দেখো সাধারণ কোনো কিছুতে যখন ভয় করি তখন অফ। আর উদ্বেগ, উদ্বেগ মানে কি তুমি ভয় করছো না, একটা অ্যাংশাস হচ্ছ, অ্যাংজাইটি ক্রিয়েট হচ্ছে, সেই ক্ষেত্রে যদি ফেয়ার শব্দটা বোঝায় তাহলে ফেয়ার ফর সামথিং, তখন ফর বসবে। এই জিনিসগুলো কিন্তু এখানে মেনশন করে দেওয়া আছে ব্র্যাকেটে, উদ্বেগ, অ্যাংজাইটি। হেট্রেড ফরও হয় অফ, ঘৃণা, হেট্রেড অফ, হেট্রেড ফর। দেখো অ্যাভোরেন্স অফ, ঘৃণা, হেট্রেড ফর, হেট্রেড অফ দুটোই হয়। হোপ অফ, কোনো কিছুর আশা, হোপ শব্দটা নাউন হচ্ছে। নলেজ অফ, জ্ঞান, ঠিক আছে? তো এরকম ভাবে তোমাদের এগুলো মিনিং সহ এগুলো অফ প্রিপোজিশনটা তোমাকে পড়তে হবে, তোমরা এগুলো পড়বে। এরপরে দেখো কি বলছে, ভার্ব। তোমরা একটি স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে? এই যে টেস্ট অফ, পরীক্ষা এসছে অনেকবার, ভিকটিম অফ ডিজিজ বোঝালে অফ, ভিকটিম টু বোঝালে যখন অপারেশন বোঝাবে শিকার। রেসপন্সিবিলিটি ফর এসছে, কিন্তু রেসপন্সিবিলিটি অফ ডুইং সামথিং, কোনো কিছু করলে রেসপন্সিবিলিটি অফ। আর রেসপন্সিবিলিটি ফর হচ্ছে কোনো কিছু কাজ করা বোঝালে অফ, আর ফর হচ্ছে পারপাস বোঝালে সামথিং, কোনো কিছুর জন্য বোঝাবে, ঠিক আছে? ওপিনিয়ন অফ, ল্যাক অফ, এরকম। নাউন হলে ল্যাক অফ, কিন্তু ল্যাক ভার্ব হলে কোনো বসবে না, একটু আগে পড়া হবে। ল্যাকের সঙ্গে নাউন হলে অভাব বোঝাবে, সেক্ষেত্রে অফ প্রিপোজিশন বসবে। কনফিউজ হবে না, অনেকে বুঝতে পারে না জিনিসগুলো, কখন ল্যাকের সঙ্গে আমি একটু আগে বললাম হবে না, আবার এখানে বলছে হবে, বুঝতে না পারলে কিন্তু 12টা বাজবে। এবার দেখো ভার্ব, দেখো অ্যাপ্রুভ অফ, অ্যাপ্রুভ ভার্ব অনুমোদন করা। অ্যাসিওর অফ, আশ্বাস দেওয়া। বিওয়্যার অফ, বহুবার এসছে এই বিওয়্যার, বিওয়্যার। আর একটা হচ্ছে অ্যাওয়ার অফ, অ্যাওয়ারটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাওয়ারের পরে অ্যাডজেক্টিভ বসে, তাহলে অ্যাওয়ার অফ, বিওয়্যার অফ, ঠিক আছে? এরপর অফ প্রিপোজিশন বসে, এখানে ভার্ব হিসেবে দিয়েছি তার জন্য ভার্ব হিসেবে এখানে দেওয়া আছে, অ্যাডজেক্টিভের ক্যাটাগরিতে এটা পাবো আমরা। বোস্ট অফ, গর্ব করা কোনো কিছুর প্রতি। কমপ্লেইন অফ, কোনো কিছুতে অভাব করা, মানে সরি অভিযোগ করা। কনভিক্ট অফ, দোষী সাব্যস্ত করা। ডেসপিয়ার অফ, হতাশা হওয়া। ডাই অফ, এই ডাইয়ের পরে ডাই ফর, ডাই অফ, এটা নিয়ে কিন্তু অনেকগুলো আছে। পারপাস বোঝালে, এটা সবগুলো আমি এখানে লেখা হয়নি, ওটা তোমাদের, এটা আমি পরের এতে ইনক্লুড করা আছে, দেখে নিতে হবে। যে ডাইয়ের পরে উইথ হয়, ডাইয়ের পরে ফর হয়, পারপাস বোঝালে, দেশের জন্য বোঝালে, ঠিক আছে? এটা ড্রিম অফ, ড্রিমের পরে অফ, এটা কিন্তু এসএসসিতে আসা প্রশ্ন, কোনো কিছুতে স্বপ্ন দেখা, ড্রিমের পরে অফ প্রিপোজিশন বসে ফিক্সড। রিমাইন্ড অফ, কোনো কিছু মনে করিয়ে দেওয়া। রিপেন্ট অফ মানে কোনো কিছু অনুতাপ করা বা অনুশোচনা করাকে রিপেন্ট অফ সামথিং, কোনো কিছুর প্রতি রিপেন্ট করি আমরা। এই হচ্ছে তোমাদের ভার্ব গেল। এখানে আরো 6টা ভার্ব আছে। রব অফ, খুব ইম্পর্টেন্ট। স্মেল অফ, গন্ধ নেওয়া। সাসপেক্ট অফ, সন্দেহ করা। টেল অফ, বর্ণনা করা। থিঙ্ক অফ, ওয়ার্ন অফ। দেখো সব ভার্বগুলো কিন্তু
পিকেতে সরকারে নেই। তার মানে পিকেতে সরকার শুধু আমি ফলো করিনি, পিকেতে সরকারের বাইরে বিভিন্ন প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন আমি ইনক্লুড করে দিয়েছি। এগুলো তোমাদের খেয়াল রাখতে হবে। এরপর হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ দিয়ে যখন অফ প্রিপোজিশন ফলো হচ্ছে, অ্যাকিউজড অফ, কোনো কিছুরই সঙ্গে তুমি অভিযুক্ত করে দিছো। অ্যাকুইটেড অফ মানে মুক্ত করে দিছো কোনো কিছুকে। অ্যাফ্রেড অফ ভীত, কোনো কিছুর সাথে ভীত। অ্যাপ্রিহেন্সিভ অফ আশঙ্কিত, কোনো কিছুর প্রতি আশঙ্কা প্রকাশ করে। একটু আগে বললাম অ্যাপ্রিহেনশন অফ, এবার যে অ্যাপ্রিহেন্সিভ অফ, নাউন হলেও হচ্ছিল অফ, কি হচ্ছে অ্যাডজেক্টিভ হলেও অফ হচ্ছে। অ্যাসেমড অফ লজ্জিত হওয়া কোনো কিছু। অ্যাওয়ার অফ, একটু আগে বলছিলাম বি এর সঙ্গে অ্যাসেমড অফ, অ্যাওয়ার অফ। বিরেফড অফ বঞ্চিত হওয়া। ব্লাইন্ড অফ, এ দেখো ব্লাইন্ডের সঙ্গে অপ হয় আবার ইনও হয়, এটা তোমাদের লিখে দিয়েছি, দেখো দারুণ জিনিস দিয়েছি। ব্লাইন্ডের সঙ্গে অফ এবং ইন তিনটেই হয়। অফ ইন টু, ব্লাইন্ড অফ অন্ধ, এক চোখে দু চোখে দুটোই হয়। এক চোখে দু চোখে বলে অনেকে গন্ডগোল পাকায়, তো ব্লাইন্ড অফ ব্লাইন্ড ইন দুটো, অন্ধত্ব বোঝালে ব্লাইন্ড ইনও হয় অফও হয়, ঠিক আছে। এবার ব্যাপারটা হচ্ছে ব্লাইন্ড টু কখন বসে। ব্লাইন্ডের পরে টু বসবে যখন স্নেহান্ধ বা দেখেও না দেখার ভান করে। মনে বলি না যে অনেক ব্যক্তি কি করে, তার ছেলের ভুল ত্রুটিগুলো দেখেও না দেখার ভান করে, মানে গুরুত্ব দেয় না, সেক্ষেত্রে ব্লাইন্ড টু দ্য মিস্টেক অফ হিজ সান অর ডটার। কোনো একজন ফাদার যখন তার ছেলে মেয়ের ভুল ত্রুটি দেখেও না দেখার ভান করে, তখন ব্লাইন্ড টু দ্য মিস্টেকের ক্ষেত্রে ব্লাইন্ড টু। সার্টেন অফ নিশ্চিত কোনো কিছুর প্রতি, কনসাস অফ সচেতন কোনো কিছুর প্রতি, ডিপ্রাইভড অফ বঞ্চিত, ডিভয়েড অফ বিহীন মানে ফাঁকা, ডেসপন্ডেন্ট অফ, ঠিক আছে এটা। এরপরে আরো আছে মাইন্ডফুল অফ, জিলাস অফ, ইনোসেন্ট অফ, ইগনোরেন্ট অফ, রিগার্ডলেস অফ, প্রাউড অফ, মানে গর্বিত হয়, সিক অফ বিরক্তকর, সিওর অফ নিশ্চিত, সাসপিশিয়াস অফ, একটু আগে বললাম সাসপেক্ট অফ ছিল ভার্ব হিসেবে, সাসপিশিয়াস মানে সন্দিহান বা সন্দেহজনক, আনঅ্যাওয়ার অফ, তো অ্যাওয়ার অফ মানে যখন বললাম অ্যাওয়ার অফ অর্থাৎ আনঅ্যাওয়ার অপোজিট একই হবে অফ, ভেইন অফ আর ওয়ারি অফ, এগুলো সবই হচ্ছে তোমার অ্যাডজেক্টিভের পরে প্রিপোজিশন বসবে অফ, ঠিক আছে। ওর্দি অফ, ফন্ড অফ, ফ্রাইটেন্ড অফ, সব একদম লজিক্যালি বাংলা মানে সহ তোমাদের সাজিয়ে দেওয়া হয়েছে। তো আজকে এই ক্লাসে এই পর্যন্ত থাকছে। নেক্সট ক্লাস যেটা পার্ট 2 সেটা আমি আপলোড করব দু একদিনের মধ্যেই। সেই ক্লাসটা তোমরা ইউটিউবে আমার যে চ্যানেল, সেই চ্যানেলে ক্লিক করে সেখানে গিয়ে তোমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পার্ট 2 যেটা থাম্বনেলে লেখা থাকবে বড় করে, সেটা তোমরা দেখবে এই ক্লাসটা দেখার পরে। তো আশা করছি তোমরা এভাবে পড়লে ইজিলি মনে রাখতে পারবে এবং খুব লজিক্যাল ওয়েতে তোমার ভুল মানে প্যাকেট আকারে ব্রেনে ইনফরমেশনগুলো থাকবে এবং পরীক্ষাতে ভুল হওয়ার সম্ভাবনা একদমই থাকবে না। জাস্ট পরীক্ষার আগের দিন এগুলো একবার রিভাইজ করে চলে যেতে হবে। তো রিভিশনটা একবার কিন্তু দরকার, দুবার তিনবার চারবার রিভিশন দিয়ে রাখবে, পরীক্ষার আগের দিন বা দুদিন আগে একবার রিভাইজ করে রাখবে, দেখবে তোমার ইনটিউশন তোমাকে কি করবে, সঠিক উত্তর করিয়ে দেবে। তো আশা করছি প্রত্যেকে উপকৃত হয়েছো। যারা সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটা, এখনই সাবস্ক্রাইব করে রাখো, আপকামিং যেন এরকম আরো ক্লাস আমি যখন দেবো সেগুলো তোমরা নোটিফিকেশন পেয়ে যাও এবং তোমরা উপকৃত হও। এবং উইশ ইউ অল দ্য বেস্ট। সবাই ভালো করে পড়াশোনা করো, ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।